বিষয়টা হলো এরকম, আমি মূল বিষয়ে আসি তার আগে অনেক কথা বলে ফেললাম। বিষয়টা হলো এরকম, একটা আমি বলে রাখি আমি ছবি আঁকি, আমি ভাস্কর্য বানাই। তো আমার এই লাইনে আসা বহুদিন হয়ে গেল, আজকে 2025 সাল, এপ্রিল মাস কোথায়। তো আমি 2011 সাল থেকে এই জার্নিতে মানে প্রকৃতভাবে রয়েছি। তার আগে আমি ছবি এঁকেছি, ছোটবেলা থেকেই যা প্র্যাকটিস তা করেছি। প্রকৃতভাবে 2011 সাল থেকে আমি রয়েছি এবং 2012 সাল থেকে আমি আমার আর্ট এডুকেশনের জার্নি শুরু করি। তো এই ঘটনাটা হলো 13 প্রথমের দিক, জানুয়ারি ঠিক নয়, মার্চ মাস। তখন ঠান্ডা ছিল না, মার্চের মধ্যখান কি দোল হয়ে গেছে এরকম সিচুয়েশন। তো যেহেতু আমি আর্ট রিলেটেড কাজকর্ম করে থাকি, তো সবাই জানে, বোধহয় নয়, সবাই জানে ওই ড্রয়িংয়ের কিছু পরীক্ষা হয় পাড়া ঘরে, যারা বাচ্চারা ড্রয়িং শেখে স্যারেদের কাছে, সেই জাতীয় কিছু পরীক্ষা হয়। এবার সেটা একটা বোর্ডের আন্ডার থেকে দেয়, ঠিক আছে? সঙ্গীত কলা পরিষদ, চিত্রকলা পরিষদ, এই জাতীয় কিছু বোর্ড আছে। সেই বোর্ড থেকে 6টা বছর ধরে PP1, PP2, PP3 করে এরকম পরীক্ষা দিতে হয়। এবার সেই পরীক্ষার সূত্র ধরে আমার এখানে একজন পরিচিত, আমার ছোটবেলাকার স্যারও বলা চলে, তার সাথে তার একটি বোর্ড আছে ওই ধরনের, তার সাথে আমি গিয়ে উপস্থিত হই সেই বোর্ডের পরীক্ষা নিতে উত্তরবঙ্গে। NGP স্টেশনে আমরা নামি, নেবে নর্মালি, কোনো অসুবিধা নেই, খুবই ভালো ব্যাপার। আর ছোট কখন বয়স, একটা জার্নি শুরু করছি, আমরা যাচ্ছি সবাই মিলে নয়, আমি আর স্যার, তখন একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, খুবই ভালো ব্যাপার। তো আমরা প্রথমে গিয়ে যেখানে উপস্থিত হই সেখানটা হচ্ছে হলো ওই NGP স্টেশন থেকে আধা ঘন্টা ডিস্টেন্সের ভেতরে। সেখানে দুদিন দুটো পরীক্ষা ছিল, দুটো স্কুলে দুজন স্যারের আন্ডার দিয়ে কিছু বাচ্চাদের যুক্ত করে সেখানে পরীক্ষা নেওয়ার একটা পরিস্থিতি তৈরি করা হয় এবং সেই কর্মশালায় আমরা সাকসেস করি। এবং এই দুটো দিন ধরে আমরা একজনকার বাড়িতে, এক স্যারের বাড়িতে আমরা স্টে করি। হ্যাঁ, তো যেদিন লাস্ট পরীক্ষার দিন, যেদিনকে লাস্ট পরীক্ষা ছিল, হ্যাঁ, সেই দিন রাত্রে আমরা যে বাড়িতে স্টে করি সেই বাড়ির স্যার, মানে যার স্কুলে আমরা পরীক্ষা নিতে গেছিলাম সেই স্কুলের স্যারের বাড়ি, সেই বাড়িতে আমরা বলি যে আমরা বলি না, তারা বলে তারা একজন, তাদের রিলেটিভ একটু প্রবলেমে রয়েছে, অসুস্থ, তাদের যেতে হবে। তো তারা আমাদের একটি লজ জাতীয় হোটেলে শিফট করে দেয়, যে আপনারা এই রাত্রিটা এখানে থাকুন, আপনারা যতদিন পারে থাকুন, আমি কথা বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে। এবং এই থাকার খাবার স্পন্সর ওনার থ্রু দিয়েই আমরা পাই। আর আমরা বেশ ঠিক আছে, যখন আপনার এত অসুবিধা, আপনি থাকছেন না, যান, তাহলে আমরা এখানে থাকবো, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের লাগেজটুকু নিয়ে আর পরীক্ষার যেসব খাতাপত্র সেগুলো সযত্নে নিয়ে আমরা হোটেলে শিফট করে যাই। তো আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে বেরোই বাইরে, রাত্রিবেলা খেয়ে দিয়ে এসে এবার আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেটা, হোটেলটা বলে রাখি, গ্রাউন্ড ফ্লোর নিয়ে 4 তলা। এবার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোরটায় মোটামুটি অন্ধকার মতন একটা পরিস্থিতি, ঠিক আছে? কেউ থাকে না, এরকম একটা 2-1টা ঘর রয়েছে। আর বড়ই বেশ আয়তন বড়। এবার আমরা যখন রিসেপশনে এন্ট্রি করি, আমাদের 4 তলার না 3 তলার একটি ফ্লোর দেওয়া,
ফ্লোরেতে একটা হোটেলের ঘর দেওয়া হয়, একটি ঘর, টয়লেট, যেমন থাকে আর কি লজ টাইপের, সেখানে দেওয়া হয়। তো আমরা সেটা দিই, সেখানে ঢুকে আমরা পরক্ষণে বেরিয়ে যাই, গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আশেপাশে সব জায়গাপত্র ঘুরে আমরা আবার লজে ফিরি। লজে যখন রিসেপশনে ঢুকি তখন লজের রিসেপশনিস্ট আমাদের বলে দেয় যে আমরা যেন ওপরের ছাদে না যাই, রাত্রি হয়ে গেছে স্যার, আপনারা ওপরের ছাদে যাবেন না। আমরা, আমার তখন ছোট বয়স, আমার স্যার তখন আমার থেকে অনেকই সিনিয়র, তো আমরা ঠিক আছে এই বলে উঠে এসে এবার রাত্রিবেলা আমরা যেহেতু ছবি আঁকি, স্যারও আমার সাথে ছবি আঁকে, তো আমরা দুজনে ড্রয়িং করতে শুরু করি, টুকটাক ড্রয়িং করি, করে সেই অর্থে আর ভালো লাগছিল না। যা হয়, ঘুরতে এসেছি, ঘরের ভেতরে বসে আছি, তো সবার অমতেই আমরা যাওয়ার চেষ্টা করি ছাদে। মূল বিষয়, আমরা ছাদে যথারীতি যখন যাই তখন ছাদের দরজা নাই, একটি চালি, বাঁশের তৈরি একটি চালি, কোনো উপায়ে ঠেকানো। দরজা ছিল বোধহয়, সেটা ভেঙে গেছে, অযত্নে হোক যাই হোক। তো আমরা সেই চালিটিকে আস্তে করে সরিয়ে, যাতে কেউ না শুনতে না পায়, সেইভাবে আমরা ছাদে যাই। ছাদে মনোরম পরিবেশ, খুব ভালো, একটাও আলো নেই, কিছু নেই, কিন্তু তলায় আমরা যেহেতু 4 তলার ওপরে আছি, আমাদের তলা দিয়ে, যেখান দিয়ে রোডটা গেছে, মেন রোডের সাইডে, আমি জায়গার প্লেস বলছি না এবং হোটেলের নামটা বলছি না, কারণ তাদের এই বিজনেস পারপাস অসুবিধা হতে পারে। তো আমরা তলায় কিন্তু আমরা আলো দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ছাদে কোনো আলো ছিল না। তো আমরা যথারীতি দূরে, যেহেতু উত্তরবঙ্গ, দূরে পাহাড়ের লাইন আউট আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার আকাশ থাকার জন্য খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবকিছু। সেইরকম একটা চিন্তা ভাবনায় আমরা অনেকক্ষণ ছাদেতে টাইম স্পেন্ড করি, আমি আর আমার স্যার, বিভিন্ন রকম গল্প গুজব করি। এবার আধা ঘন্টা 45 মিনিট পর থেকে আমরা ভাবতে থাকি এবার আমরা তলায় যাব, ঘরেতে যেতে চাই। তো ঠিক আছে, এই উঠছি করতে করতে আরো 10-15 মিনিট কেটে যায়। মোটামুটি আমরা 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি আমরা ছাদে টাইম স্পেন্ড করে ফেলেছি অলরেডি, এবং ততক্ষণে রাতটা অনেকটা বেড়ে গেছে। যেহেতু ডিনার শেষ করে এসছি আমরা জানি ওখানে তাড়াতাড়ি ডিনার করেছিলাম সেদিকে, তা সত্ত্বেও তখন মোটামুটি 9:30 পৌনে 10টা বেজে গেছে। এবার 2012-13 সালে কারোর কাছে এই অ্যান্ড্রয়েড ফোন জাতীয় কিছু ছিল না, আমার কাছেও ছিল না, তার কাছেও ছিল না, এবং ফোনের এত গুরুত্বটা তখনও প্রচুরভাবে মানুষের ভিতরে জেগে উঠে। তাই জন্য আমরা দুটি ফোন, কিপ্যাড ফোন ছিল আমাদের কাছে, সেটি আমরা আমাদের রুমেতে চার্জে দিয়ে আসি, আমরা সেগুলো নিয়ে আসি না, যেহেতু আমাদের ফ্লোরের ভেতরে আমাদের ঘর লক করে দিয়ে এসছি আমরা। তো সেই ছাদ থেকে আমরা নামার চেষ্টা করি। তো আমি বলতে বাধ্য হচ্ছি, সবাই বলে নাকি ভূত একা দেখতে পাওয়া যায়, ধোঁকা দেখলে তার যুক্তিযুক্ত কারণ পাওয়া যায়। তো আমরা সেই রাতে দুজনে মিলে যে দরজাটা দিয়ে আমরা ছাদ থেকে উঠেছিলাম, সেই দরজাটা খুঁজতে শুরু করলাম। ছাদটা বলে রাখি, ছাদের ওপরে দুটো ফোনের টাইপ অফ টাওয়ার ছিল, উঁচু টাওয়ারের মতন একটি ফোনের টাওয়ার ছিল, উঁচু টাওয়ার। আর তখন নয়, এখনো রেওয়াজ আছে বাড়ির ছাদে টাওয়ার বসালে কোম্পানি থেকে তাদের টাকা পয়সা দেয়। আর দুটো বিশাল বড় বড় জলের ট্যাঙ্ক করা ছিল, ওইটা চিলেকোঠার ছাদের ওপরেই ছিল এই দুটো জিনিস। এবং ওই চিলেকোঠার ছাদ দিয়ে ধরে আমরা দেয়াল ধরে খুঁজতে শুরু করি দরজাটি, এবং আমরা যে দরজা দিয়ে উঠেছি সেই দরজাটিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। একবার মিস্টেক, দুবার মিস্টেক, আমাদের হাতে আলোও ছিল না,
যতটুকু অন্ধকার থেকে যতটুকু চোখ সওয়া হয়ে গেছে সেইটা দিয়ে আমরা খোঁজার চেষ্টা করছি, প্রতি মুহূর্তে আমরা খোঁজার চেষ্টা করি। এবং সেই জায়গাটায় আমরা কিছুতেই আমরা দরজাটি খুঁজে পাচ্ছি না। এবার বার আমরা ব্যর্থ হচ্ছি, হতে 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 আমি ওনাকে বলছি কি হলো স্যার, উনি আমাকে বলছে কি হলো ভাই, এটা কেন খুলছে না, কেন খুলছে না, কেন খুলছে না, এই করতে করতে খোঁজা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কেন হচ্ছে না। এবং আমরা বোধ করি প্রায় 25 থেকে 30 মিনিট আমরা ওই ছাদটির ভেতরে ঘুরে বেড়াই এবং দরজাটি আমরা খোঁজার চেষ্টা করি, এবং সেই দরজাটি থেকে আমরা পাই না। এবং তখন আমাদের ভেতরে উপস্থিত বুদ্ধি কাজ করে। আমরা যে রিসেপশন দিয়ে ঢুকেছিলাম সেই রিসেপশনের সামনে টিন ছিল ওপরে সেট করা, এবং সেই টিনেতে আমরা কিছু ইট জাতীয় জিনিস ছাদের মাটি থেকে তুলে, কাউকে তো আমরা ডেকে শুনতে পাচ্ছে না তারা, আমরা যত জোরেই চিৎকার করি, তলায় গাড়ি ঘোড়া, রাত হয়ে গেছে, অল্প যাচ্ছে, তাও অত উপর থেকে ইকো যাচ্ছে না। এবং ওই টিনের ওপরে আমরা কিছু ইট ফেলতে থাকি, এবং সেই ইটের আওয়াজে রিসেপশন থেকে দুজন লোক টিনের বাইরে এসে দেখে। তখন আমরা ডাকি যে আমরা উপরে আটকে পড়েছি, এবং তারা তখন আমাদের এসে ছাদে আসে। এবং ছাদে আসার সাথে সাথে যে মুহূর্তে তাদের পায়ের আওয়াজটা আসতে শুরু করে, এবং একটা হালকা ছোট টর্চ জাতীয় আলো কি কিছু ওরা বোধহয় হাতে নিয়ে এসেছিল, আমার প্রপার মনে পড়ছে না, যখন নিয়ে আসে, এবং মনে পড়ার কথাও নয়, সেটাও আমি বলছি কেন, যখন ওটা নিয়ে এসে আমাদের যখন আলোটা দেখায়, আমরা পরক্ষণেই দেখতে পাই যেন দরজাটা প্রস্ফুটিত হয় আমাদের সামনে, একদম সামনে। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি, খুঁজে বেরিয়েছি এতক্ষণ ধরে, সেইখানেই দরজাটি হয়েছে। এবং আমি তখন নামতে শুরু করি, সিঁড়ি দিয়ে নেমে আসি, এবং তারা বলে কেন গেছেন, আপনাদের বারণ করেছি ছাদে যেতে, এমন একটা ব্যাপার, কেন গেছেন। এবং আমি যেই ছাদ থেকে নেমে আসি, বিশেষ করে আমার শরীরটা খুব ভারী হয়ে ওঠে। সেটা সায়েন্টিফিক্যালি বললে দুশ্চিন্তার কারণে, আর মানে আমাদের যে টাইপ অফ চিন্তা ভাবনা নিয়ে আমি এখন গ্রো করছি, সেই দিয়ে করলে আমাকে কেউ বোধহয় কিছু হাওয়া বাতাস জাতীয় এই কোট আন কোট এই কথাগুলো আমাদের গ্রাম বাংলায় প্রচলিত, সেখান থেকে আমি বলছি। এবং খুব শরীরটা অসুস্থ হতে শুরু করে, এবং রাত্রিবেলা আমার বেশ জ্বর আসে। এবং তারপরের দিন আমাদের স্টে করার কথা ছিল ওইখানে, আমরা স্টে করিনি। আমরা তৎকালে একটি টিকিট কেটে হলদিবাড়ি সুপারফাস্টে চেয়ার কাটে বসে আমরা বাড়ি ফিরে আসি। এবং কিছু বাড়িতে ফিরে এসে আমি ডাক্তার দেখাই, তা সত্ত্বেও আমি ওষুধ খাই, আমার জ্বর যায় না, এইসব হয় না, এই প্রবলেম হতে থাকে। আমি এই জায়গাটায় কখনোই এইভাবে বিশ্বাসযোগ্যতা সেইভাবে ছিল না। তখন আমার মা আমাকে বলে যে একটু ঠাকুর মন্দিরে গিয়ে একজন ভদ্রলোক আছেন, তার কাছে যাও, গিয়ে তাকে গিয়ে তোমার প্রবলেম বল, তাহলে তুই মনে কিছু করতে পারবি। তো আমি যাই তার কাছে, গিয়ে আমার সমস্যার কথা তাকে জানাই যে আমার এরম এরম হয়েছে, এই ব্যাপার। অত কিছু তাকে বলতেও হয় না, তিনি আমার সামনে, ওনার কাছে অনেক ভিড়ও ছিল, আমি অত কিছু বলতেই লাগি। যেই সামনে বসি, দুটো কথাও বলিনি যে আমি এরম গেছিলাম। বললো ফাঁকা জায়গায়, খোলা জায়গায় কখনো ঘুরতে নেই রাত্রিবেলা। সেই লোকটি সেখানে বসেই আমাকে ওই কথাটি বলে, এবং তার সাথে আমার সিরিয়াসলি কোনো আত্মিকভাবে সম্পর্ক নেই, কিছু নেই, তিনি ওই কথাটি বলেন। এবং আমার তার প্রতি কিছুটা বিশ্বাস জন্মায়, এবং তিনি কিছু আমাকে ওই ত্রিশূলের দ্বারা কিছু, ওনার হাতে ত্রিশূল ছিল, তাই দ্বারা কিছু আমাকে স্পিরিচুয়াল ভাবে কিছু করে। তার ফলে আমার শরীর থেকে এই যন্ত্রণা, জ্বর হোক
শরীর ম্যাচ ম্যাচ করাই হোক, সেগুলো দূর হয়ে যায় এবং আমি আবার নর্মাল জীবনে ফিরি। তো এটাই হলো আমার মূল বিষয়, যে এখান থেকে আমি যেটা বুঝেছি সেটা হলো, মানুষ যখন বিপাকে পড়ছে তখনই মানুষ কিন্তু বুঝবে যে অ্যাকচুয়ালি এই স্পিরিচুয়াল কিছু আছে, স্পিরিচুয়াল হোক, ভৌতিক হোক, যাই হোক, এগুলোর অস্তিত্ব আছে কি। এবং আমি এটা আমি এরপরেও আমার সাথে টুকটাক ছোটখাটো ঘটনা অনেক কিছু ঘটেছে, কিন্তু এইটা বললাম এই কারণে, মানুষ বলে একাই ভূত দেখা যায়, দুজন মিলে দেখলে সেটার কারণ এসে যায়, মনে বল থাকে, আর সেগুলো আসে না চোখের সামনে। আমার ক্ষেত্রে কিন্তু একা নয়, আমরা দুজনে মিলেই সেই পজিশনে ভয় পেয়েছি এবং সেই বিষয়টা আমরা দুজনে মিলে ফেস করেছি। এইটাই আমার মুদ্রা বিষয়, আমি এটা বলার চেষ্টা করলাম এবং মানুষের কাছে যদি আমাদের কথা পৌঁছয় তাহলে মানুষ মানুষের মতন করে বিবেচনা করবে।